আপাতত হাসপাতাল ছাড়া ঠিক হবে না তামিমের, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ৩ মাস চিকিৎসকদের পর্যবেক্ষণের পর জানা যাবে খেলতে পারবেন কিনা। স্বাধীনতা পেলেও দেশে বৈষম্যহীন সমাজ এখনো প্রতিষ্ঠা করা যায়নি, স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ, তাদের কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলছে বিএনপি। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বেপরোয়া হয়ে গেছে অনেকেই। ভয়াল ২৫ মার্চ আজ গণহত্যা দিবস, নানা আয়োজনে স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বজনদের সাথে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ, স্বস্তিতে যাত্রীরা। টিকিট কাটতে খুব একটা সমস্যা হয় না, অনলাইনেই টিকিট কেটেছি। এবার অনেক ভালো লাগছে আগের থেকে। আগের বার গেছি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এবার এরকম কষ্ট নাই। গাজা ইসরায়েলি হামলায় আরও ১৭ জন নিহত, কয়েকদিনে বাস্তুচ্যুত ১,২৪,০০০। যুদ্ধবিরতি ফেরাতে নতুন প্রস্তাব মিশরের। এবং শিলংয়ে আজ হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। হামজার অভিষেক জয়ে রাঙাতে চায় জামাল ভুঁইয়ারা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবস্থার উন্নতি হলেও আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে তামিম ইকবালকে। পর্যবেক্ষণের আওতায় থাকতে হবে দীর্ঘ সময়। এরপরই সিদ্ধান্ত নিতে হবে কবে মাঠে ফিরতে পারবেন দেশের ওপেনার। তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে মঙ্গলবার দুপুরে এসব কথা জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশ ক্রিকেটে উদ্বেগ উৎকণ্ঠা। তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাকের খবরে সবার চোখ সাভার কেপিজি হাসপাতালে। হার্টে রিং পরিয়ে তামিমকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে তামিমকে দেখতে সাভারে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সর্বশেষ তথ্য নিয়ে সাংবাদিকদের সামনে আসেন কেপিজি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান অবস্থার উন্নতি হয়েছে, শঙ্কা কাটলেও এখনই হাসপাতাল ছাড়া ঠিক হবে না তামিমের। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি, তামিমকে ফেরত পেয়েছি। সবার মনে এখন একটাই প্রশ্ন, তামিম ২২ গজে ফিরবেন কবে? এই উত্তরও দিয়েছেন চিকিৎসকরা। উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট ৩ মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। বিকেএসপিতে ডিপিএল এর একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় হাসপাতালে। পরে হার্টে ২টি ব্লক ধরা পড়লে সঙ্গে সঙ্গে একটি রিং পরানো হয়। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, গাজীপুরের কেপিজে হাসপাতালে এই মুহূর্তে আছেন সহকর্মী শুভ দেবনাথ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ, তামিমের স্বাস্থ্যের এখনকার অবস্থা কি আর চিকিৎসকরা তো ইতিমধ্যেই জানিয়েছেন, এর বাহিরে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সোহাগ, ধন্যবাদ আপনাকে। গতকাল রাতে আকরাম খান জানিয়ে গিয়েছিলেন যে ৭২ ঘন্টা তামিম ইকবালকে হসপিটালে রাখার জন্য। তবে আমরা সকাল থেকে দেখছিলাম তামিম ইকবাল সহধর্মিণী তিনি আকরাম খানদের সঙ্গে ছোট একটি মিটিং ছিলেন এবং পরবর্তীতে কি করণীয় পদক্ষেপ হবে সেটি জানালেন। তবে সকাল থেকে তামিম ইকবালকে দেখতে বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস এসেছিলেন, একটু আগে সাকিব আল হাসানের বাবা মাও কিন্তু এসেছিলেন, তারাও দেখে গিয়েছিলেন। এবং সাকিব আল হাসানের বাবা যাওয়ার সময় বলে গিয়েছেন যে তামিম সুস্থ আছে এবং খুব দ্রুত তাকে বাসায় নেওয়া হবে। তবে এখনও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, সে কারণে কিন্তু মূলত তাকে আরও কিছু দিন থাকতে হবে হসপিটালে। তবে তাকে পুরো ৩ মাস বিশ্রামে থাকতে হবে। সেক্ষেত্রে তিনি যখন বাইরে বের হবেন তার সঙ্গে কিন্তু একজন থাকতে হবে, অর্থাৎ তিনি কিন্তু একা কোথাও মুভ করতে পারবেন না। মাঠে কবে ফিরবেন সেই পরে বোঝা যাবে। যত তিনি দ্রুত রিকভার করবেন ঠিক ততই দ্রুত তিনি মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু স্ট্রোক করেছেন, সেক্ষেত্রে মাঠে আদৌ ফিরতে পারবেন কিনা সে প্রশ্ন রয়েছে। আকরাম খান আজকেও তিনি এসেছেন, তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে, তামিম ইকবালকে দেখেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু ক্রিকেটাররাও অনেকটা উদ্বিগ্ন। গতকাল আমরা দেখেছিলাম যে মাহমুদুল্লাহ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম তারা এসেছিলেন। আজকেও সাবেক পরিচালকরা এসেছেন এবং অন্য যারা রয়েছেন তারা এসেছেন। তাইজুল গতকাল থেকে কিন্তু তামিমের সঙ্গেই রয়েছেন এবং তাকে বিশ্রামে রাখা হচ্ছে। তবে স্বস্তি বিষয়ে তার ডে বাই ডে উন্নতি হচ্ছে এবং যদি এই উন্নতির ধারা অব্যাহত থাকে তাহলে কিন্তু তাকে
এরপরে শিফট করা হবে ঢাকার একটি হসপিটালে এবং সেখানে তার ট্রিটমেন্টটা চলবে। তবে তিনি মাঠে কবে ফিরতে পারবেন সেটি আলোচনায়, পুরো 3 মাস পর তার চেক আপ করে যদি সম্ভব হয় সেটি ফেরার সুযোগ হবে। তবে তামিম ইকবাল যেখান থেকে ফিরে এসেছেন সেটি কিন্তু অকল্পনীয়। ডক্টর থেকে শুরু করে সকলেই বলছেন 20 মিনিটের মতো তার জ্ঞান ছিল না, তিনি ফিরবেন কি ফিরবেন না সেটি নিয়েও কিন্তু তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ছিল। সেখান থেকে একজন ক্রিকেটার বলে অর্থাৎ খেলোয়াড় বলেই ফিরতে পেরেছেন। আমরা স্বাস্থ্যে যিনি ডিজি রয়েছেন তিনি কিন্তু এটি বলেছেন এবং তার সঙ্গে কিন্তু অন্যরা বলছেন এবং সাধারণ মানুষেরও পুরো দেশবাসী দোয়া করছে তামিম যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তামিম যেন আবার মাঠের মানুষ মাঠে, যদিও তিনি খেলা থেকে অবসর নিয়েছেন কিন্তু বোর্ডে কোনো একটি দায়িত্বে তিনি ফিরুক এবং সে আশাটা রয়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তামিম ইকবাল ভর্তি রয়েছেন, তার পুরো পরিবার কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন। তামিম ইকবালের চাচা আকরাম খান তিনিও কিন্তু আমরা দেখছিলাম যে দুপুর নাগাদ তিনি এসেছেন, গতকাল সারাদিন থেকে সারা রাতে তিনি গিয়েছেন, ঢাকায় ফিরেছেন এবং আজকেও কিন্তু দুপুর নাগাদ এসেছেন এবং তিনি কিন্তু এখানে সময় কাটাচ্ছেন এবং তাই কিন্তু পরিবারকে পুরো দেখে রাখছেন। সব কিছু মিলে কিন্তু তামিমকে উৎকণ্ঠা উদ্বেগ হয়েছে। তবে স্বস্তি খবর, তামিম ডে বাই ডে সুস্থ হয়ে উঠছেন। সোহাগ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীনতা পেলেও বাংলাদেশে ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ এখনও প্রতিষ্ঠা করা যায়নি। তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশে গড়ার সুযোগ হয়েছে। এ সুযোগ বৃথা হতে দেয়া যাবে না। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আপেক্ষিকতা, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে 1977 সাল থেকে প্রতি বছর দেয়া হয় স্বাধীনতা পদক। এ পর্যন্ত 331 জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ এ সম্মাননা। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে গেছে। এবছর স্বাধীনতা পদক পেয়েছেন 7 জন, এর মধ্যে মরণোত্তর 6 জন। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন। মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পদক দেয়া শেষ হলে জীবিতদের পুরস্কার দেবার নিয়ম চালু করা উচিত। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি, তবে গণঅভ্যুত্থান পরবর্তী যে সুযোগ এসেছে তা বৃথা যেতে দেয়া হবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও ঘুম খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এবছর বদরুদ্দিন উমর পুরস্কার গ্রহণ না করায় তার পদকের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুরস্কারটা পেলে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ঈদ উল ফিতরের ট্রেন যাত্রার দ্বিতীয় দিনে স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। ভিড় বেড়েছে নারীর টানে বাড়ি ফেরা মানুষের। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব ট্রেনই ছেড়েছে সময় মতো। মেলেনি টিকিট নিয়ে ভোগান্তি বা প্ল্যাটফর্মে হয়রানির অভিযোগ। এদিকে বাস ও লঞ্চ যাত্রায় এখনও ভিড় কম। সামনের দিনগুলোতে চাপ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। সব ট্রেনই এখন যাত্রীতে ঠাসা। ঈদযাত্রার দ্বিতীয় দিনের সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে হাজারো ঘরমুখো মানুষের ভিড়। শেষ সময়ের ভোগান্তি কমাতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে, কেউ বা আটকা পড়েছেন কর্মক্ষেত্রে, তাই পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের। শেষের দিকে অনেক ঝামেলা হয়, ভিড় হয়, এজন্য আমরা আগে আগে ছুটি পেয়েছি, এজন্য বাড়ি চলে যাচ্ছি যেন কোনো ঝামেলা না হয়। আনন্দ হচ্ছে, অনেকদিন পর বাসায় যাচ্ছি, অনেক ভালো লাগছে। 3 স্তরের চেকিং শেষে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন যাত্রীরা। সার্বিক ব্যবস্থাপনায় খুশি নারীর টানে বাড়ি ফেরা মানুষ। আগের বার গেছি অনেক কষ্ট হয়েছে, কিন্তু এবার এরকম কষ্ট নাই। প্ল্যাটফর্মে ঢোকার সময় কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে নিবিচ্ছিন্ন বাধাগ্রস্ত ছাড়াই আমরা ঢুকতে পারতেছি।
আর এই যাত্রা এবার খুব সুন্দরই হচ্ছে, ভালোই হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনও ঠাসাঠাসি ভিড় নেই। সামনের দিনগুলোতে চাপ বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড। যাত্রীদের কাউকে সন্দেহ হলে আমরা চেক করছি, নিরাপত্তার জন্য কাউকে ব্যাগ স্ক্যানিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি এবং নিরাপত্তামূলক মাইকিং করছি। এবং আপনারা জানেন যে আমরা বিভিন্ন লঞ্চ এবং নদীঘাটে আমাদের ব্যানারগুলো আমরা পেস্ট করেছি, যাতে আমরা যাত্রী সাধারণ যে কোনো সমস্যা হলে কোস্টগার্ডের সাথে সার্বিকভাবে যোগাযোগ করতে পারে। সড়কপথেও বিশেষ নিরাপত্তা নিয়েছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপি জানিয়েছে অক্সিলারি ফোর্সের সঙ্গে থাকবে অন্যান্য বাহিনীর সদস্যরাও। ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলারি ফোর্স দিয়েছে। অক্সিলারি ফোর্সের পাশাপাশি আমাদের ফোর্সেরা কিন্তু ফুড পেট্রোলিং করতেছে প্রত্যেকটা মার্কেটের সামনে, মার্কেট কেন্দ্রিক আর কি। এই মার্কেট কেন্দ্রিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। বাস টার্মিনালেও এখনও ততটা ভিড় নেই। সংশ্লিষ্টরা বলছেন সামনের দিনগুলোতে যাত্রীর চাপ বাড়বে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করেছে দলটি, এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক কোনো সুবিধা দেওয়ার কথা বলা যায় না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকেই জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বেপরোয়া আচরণ করছে, তারা বিএনপির সমকক্ষ নয়। অনেকেই একটু বেপরোয়া হয়ে গেছে, তাদের কথাবার্তা, ভাবভঙ্গি, আচার আচরণের গণতন্ত্রের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। আজ ভয়াল 25 মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে 1971 সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীল নকশা অনুযায়ী রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরস্ত্র মুক্তিকামী মানুষের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 1971 সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল। 1971 সালের 1 মার্চ হঠাৎ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার আপামর জনতা। অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর 25 মার্চ পর্যন্ত নানা ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে বাংলার স্বাধিকার আন্দোলন রূপ নেয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে। তৎকালীন মেজর জিও আমাদের সাথে সম্পৃক্ত হলো। আমরা হলাম 3 জনে মিলেই আমরা বিদ্রোহের পরিকল্পনা করলাম। 8ম বেঙ্গল রেজিমেন্টের কি দায়িত্ব হবে এবং সেনানিবাসে যে বেঙ্গল রেজিমেন্টের সোলজাররা আছে তাদের কি দায়িত্ব হবে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় 1971 সালের 25 মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। 1971 সালের এমনই এক দিনের শেষে রাজধানীর কর্মক্লান্ত মানুষ যখন ছিলেন গভীর নিদ্রায়, তখন সেই নিরস্ত্র নিরপরাধ মানুষের উপর ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান, রাইফেল সহ অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানের হানাদার বর্বর সেনাবাহিনী। নির্বিচারে তারা বিভিন্ন স্থানে চালিয়েছিল গণহত্যা। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে রাতের বাতাস। আর্মি যখন অপারেশনে যায় তারা তখন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রাজারবাগ তারা নিয়ন্ত্রণ নিয়েছিল, পিলখানা তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল, সমগ্র ক্যান্টনমেন্ট তাদের নিয়ন্ত্রণে ছিল, টেলিফোন এক্সচেঞ্জ তাদের নিয়ন্ত্রণে ছিল, রেডিও স্টেশন তাদের নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি দিনের একটার মধ্যে তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং দুপুরের পরের থেকে
শহরের বিভিন্ন জায়গায় তারা অবস্থান নেয়। সন্ধ্যার পর থেকে তারা মেসাকার শুরু করে। একটি রাতে এমন বর্বর গণহত্যা পৃথিবীর ইতিহাসে বিরল। সময়ের গতিপথ বেয়ে আবার ফিরে এলো সেই জিজ্ঞাসা। দানব নামে রাজপথে বিভীষিকাময় দানব, ঘুমন্ত নগরী কেঁপে ওঠে বারুদ আর বুলেটে। 1971 25 মার্চ ভয়ের সেই কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের প্রথম টার্গেট ছিল তরুণ ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ। বাদ যায়নি নারী, শিশু, বৃদ্ধ, যুবা। আর সেদিনই প্রথম প্রতিরোধ লড়াই শুরু হয় এই রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই। মৃত্যু, বর্বরতা ও শোকাচ্ছন্ন রাতের স্মৃতি জাগানিয়া 25 মার্চ। জাতির ইতিহাসে বেদরা বিধুর এই রাত চিহ্নিত হয়ে আছে কাল রাত হিসেবে। সরকারিভাবে 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। এ উপলক্ষে স্মৃতিসৌধ নানা রং বেরঙের ফুলের বাহারে সাজানো হয়েছে। শেষ হয়েছে ধোয়া মোছার কাজ, আর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মহান স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সবশেষ প্রস্তুতি হিসেবে 3 বাহিনীর সদস্যরা এভাবেই বিউগলের সুরে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন। একই সাথে কুচকাওয়াজের অনুশীলনে সেরে নিচ্ছেন তারা। এরই মধ্যে দিবসটিকে ঘিরে প্রায় 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পূর্ণ করেছে গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধ সহ হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সকল স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তুলেছেন পরিচ্ছন্ন কর্মীরা। বীর শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে সহস্রাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের কাজ চলতেছে, ইটা বালু সিমেন্টের রাজমিস্ত্রির বিভিন্ন প্রকারের কাজ চলতেছে। ফুলের গাছ লাগানো, তারপর ধোয়া মোছা, টব সাজানো, এগুলো সম্পূর্ণ আমাদের প্রায় প্রস্তুতির শেষের দিকে। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেসব কাজ করা দরকার, পদক্ষেপ গ্রহণ করা দরকার, ইতিমধ্যে গ্রহণ করেছি। স্বাধীনতা দিবসকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এখানে 3500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আমিন বাজার থেকে শুরু করে আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। 12টা সেক্টর ওয়াইজ আমাদের পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। 26 মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ মিনারের প্রধান ফটক। সালে জহুর চৌধুরী, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ওয়াসিম হত্যায় আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ, আজমুর নাসির, মহিবুল হাসান চৌধুরী সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি সৈয়দ গুলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সকালে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, চট্টগ্রামের 16 শহরে রেল স্টেশনে 16 জুলাই শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়। এই হত্যাকাণ্ডে 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হলে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, আদালতের সামনে মিছিল করে ট্রাইব্যুনালের বিচার কাজ প্রভাবিত করা যাবে না। গতকাল শহীদ পরিবারের কর্মসূচি আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে জানিয়ে বিচার কাজ এগিয়ে নিতে সকলের সহায়তা চান তিনি। ঈদের কেনাকাটার খবর জানাতে এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, আপনার এখানে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং বেচা কেনা কেমন হচ্ছে, সেই সাথে এ নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতারা কি বলছেন? আমি
এখন ঠিক দাঁড়িয়ে আছি বসুন্ধরার সিটি শপিং কমপ্লেক্সে। আপনি জানেন যে আজকে রোজার 24তম দিন, আর মাত্র 5 থেকে 6টি রোজা বাকি আছে এবং এই রমজানের শেষের দিকে এসে কিন্তু বেশ জমজমাট হয়েছে দেখতে পাচ্ছেন। ক্রেতা চাহিদা কিন্তু বেশ তুঙ্গে এবং রমজানের এই শেষ কয়েকটা দিনে এসে কিন্তু ক্রেতা চাহিদা কিন্তু আরো বেড়েই চলেছে, এমনকি আমাদেরকে জানিয়েছেন দোকানিরা। এখন ঘড়িতে সময় ঠিক 2:34, অর্থাৎ এটি দুপুরের একটি সময়। এই সময়ও কিন্তু এতটুকু কিন্তু ক্রেতা চাহিদা কমেনি বসুন্ধরা সিটি শপিং মলগুলোতে, যেহেতু সন্ধ্যার পরে একটু ভিড় বেড়ে যায়, সেজন্য আসলে দুপুর বেলাতেও কিন্তু অনেকে আসছেন আসলে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শপিং করতে। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন আউটলেটগুলোতে, বিভিন্ন ব্র্যান্ডের শপগুলোতে কিন্তু আসলে 20%, 30% ছাড়ে তারা পণ্য বিক্রি করছেন এবং গতানুগতিক প্রতি বছরের মতো কিন্তু এবারও আসলে বসুন্ধরা সিটি শপিং মলের যে কেনা বেচা সেটি কিন্তু জমে উঠেছে এবং ক্রেতারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা একই ছাদের নিচে সব ধরনের পণ্য পেয়ে কিন্তু বেশ উচ্ছ্বাসিত প্রকাশ করেছেন। সব ধরনের পণ্য আসলে তারা কিনতে বসুন্ধরাকে এজন্য আসলে তাদের পছন্দের শীর্ষে রাখছেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি তথ্য বলে দিতে চাই যে এই ঈদে বর্তমানে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন ক্রেতারা বলছেন যে সরকারের 5% যে ভ্যাট সেটি সরিয়ে 5% যে ভ্যাট রয়েছে সেটি কমিয়ে ফেলার কারণে কিন্তু আসলে ক্রেতারা পণ্য কিনতে আরো বেশি আগ্রহী হচ্ছে এবং পাশাপাশি ক্রেতারাও বলছেন যে এই 5% মূল্য হ্রাসের কারণে কিন্তু তারা খুব কেনাকাটা করেও বেশ স্বস্তি প্রকাশ করছেন। যদিও বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু রমজানে পণ্যের দাম কিন্তু একটু বেশি, এমনটি আমাদেরকে জানিয়েছেন ক্রেতারা। পাশাপাশি এবারের ঈদে যদি একটু মেয়েদের কথা বলি, যে মেয়েদের যেসব ড্রেস রয়েছে সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানি ড্রেস সহ নানা ধরনের সালোয়ার কামিজ। পাশাপাশি আমরা শাড়ি হাউসগুলোতে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুধু সালোয়ার না, শাড়ির চাহিদাও কিন্তু রয়েছে আসলে এই চলতি ঈদে এবং তরুণীরা বেশ শাড়ির দিকে তারা আগ্রহী এবং কিছু বোরখা হাউসেও আমাদের কথা হয়েছে। চলতি ঈদে যেহেতু একটু সালোয়ার কামিজ বা শাড়ির প্রতি সবার চাহিদা একটু বেশি থাকে, সেজন্য কিন্তু আসলে বোরখা হাউসগুলোতে কিন্তু বোরখার চাহিদা কিন্তু এবার কম রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি কিডস জোনগুলোতে আমরা ঘুরেছি, কিডস জোনে যেটি দেখতে পেয়েছি যে প্রত্যেকটা অভিভাবকের মুখে আসলে ভিন্ন খুশির মাত্রা যুক্ত হয়েছে। এবার ঈদে তাদের সন্তানদেরকে কেউ 2টি কেউ 3টি এরকম ড্রেস তারা কিনে দিচ্ছেন। আমাদের সাথে কথা হয়েছে, তারা এমনটি জানিয়েছেন। যদিও শিশুদের কিডস কর্নারে যেসব জিনিসপত্র বা পোশাক আশাক রয়েছে সেগুলো কিন্তু একটু তুলনামূলক দাম বেশি, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন অভিভাবকরা। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে আসলে ক্রেতারা কিন্তু প্রতিনিয়তই আসছেন এবং প্রতি বছরের মতোই কিন্তু এবার জমে উঠেছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এবারের ঈদ বাজার। যেহেতু আর খুবই অল্প সময় আছে, 5 থেকে 6 দিন পরে কিন্তু ঈদ উদযাপিত হবে, সেই জন্য কিন্তু আসলে শেষ মুহূর্তে কিন্তু আসলে জমে উঠেছে আসলে ঈদ বাজার। ঠিক যেমনটি জানাচ্ছিলাম সোহাগ আপনাকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে ঈদ বাজারের খবরাখবর ফিরে যাচ্ছে স্টুডিওতে। আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সকালে 10:30টার দিকে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 2 বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে আইন মন্ত্রণালয় তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি আগ্রাসন চলছেই। আজ ভোরেও দখলদার বাহিনীর বিমান হামলায় প্রাণ হারান 17 ফিলিস্তিনি। গত কয়েকদিনে উপত্যকাটিতে 1,24,000 ফিলিস্তিনি বাস্তুচ্যুত হওয়ার তথ্য দিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, কর্মী নিহত হওয়ায় অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিজেদের উপস্থিতি কমাতে চায় তারা। এশিয়ান কাপের বাছাই পর্বে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের মধ্য দিয়ে 22 বছরের জয় খরা কাটাতে চায় সফরকারীরা।
আর অন্যদিকে ঘরের মাঠ থেকে জামাল হামজাদের পয়েন্ট নিয়ে যেতে দেবে না ভারত। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।